3টে দিনও পড়েনি, মানে 3টে দিনও চলেনি, এখনো হয়ে যায়নি। এরই মধ্যে বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের, তিনি আমাদের ইউনূস মিয়া, তার দম শেষ হয়ে গেছে। কি করে শেষ হয়ে গেল সেইটা নিয়েই এখনকার আলোচনা। আর কিসের পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলছি, কার 3 দিন এবং কোন বিষয়ের 3 দিন সেটা আগে একটু বলে নিই। 3 দিন হচ্ছে আমাদের আমেরিকার ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড, তিনি ভারত ভ্রমণে আছেন। আপনারা অনেকেই জানেন ভারত ভ্রমণে আছেন, এবং ভারত ভ্রমণে থেকে তিনি 20টি দেশের গোয়েন্দা প্রধানদের যে সম্মেলন হয়েছে কলকাতায়, সেটা তিনি অ্যাটেন্ড করেছেন। আবার তারপরে রায়সিনা ডায়ালগ, সেটাও অ্যাটেন্ড করেছেন। সেটা হচ্ছে 125টা দেশের, তাদের ডায়ালগ, রায়সিনা ডায়ালগ অ্যাটেন্ড করেছেন। কিন্তু এরই মধ্যে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি আবার ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউয়ের তিনি তার ইন্টারভিউতে বাংলাদেশ বিষয়ে তার কথা তিনি যা বলেছেন সেটা নিয়ে আমাদের দেশে যত না তার থেকে বেশি, ভারতে যত না তার থেকে বেশি হচ্ছে বাংলাদেশে তার একটা বিরাট একটা প্রভাব সেখানে পড়তে দেখা গেছে। চতুর্দিকে তুলসী গ্যাবার্ডের সমালোচনা হচ্ছে এবং সবাই লাফালাফি করছেন যে আমরা বাংলাদেশ, আমরা কারোর অধীনে নই, আমরা সার্বভৌম রাষ্ট্র, আমরা সেই জন্য চোখে চোখ রেখে কথা বলবো, সে দরকার হলে ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলবো। এটা যে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে কিছু কিছু মানুষ যে এটা বলছেন, সেটা শুধু তাই নয়, বাংলাদেশ সরকার পর্যন্ত যেদিন ইন্টারভিউটা দিয়েছেন, মানে পার্টিকুলারলি এনডিটিভির ইন্টারভিউটা হচ্ছে সব থেকে তাদের ক্রোধের উদ্রেক করেছে। সেখানে তিনি, যেখানে তুলসী গ্যাবার্ড বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং মৌলবাদ, ইসলামী সন্ত্রাস সেখানে কিভাবে বেড়ে যাচ্ছে, খিলাফতের জন্য তাদের যে লড়াইতে তারা কি করছে না করছে, আর বাংলাদেশের যে ইউনূস সরকার, সেই ইউনূস সরকার সেখানটায় আবার তাদের প্রতি নরম মনোভাব নিয়ে রেখে দিয়েছে এবং সমানে চলছে সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার, তাদেরকে মেয়েদের ধর্ষণ ইত্যাদি, এগুলো তো এখন চলছে। বাংলাদেশে এখন ধর্ষণ ঝড় চলছে। এছাড়া তাদের হত্যা করা হচ্ছে হিন্দুদের, হিন্দু সহ সংখ্যালঘুদের। তিনি সংখ্যালঘুদের একেবারে নাম করে করে বলেছেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান ইত্যাদি, এদের সবার নাম করে তিনি বলেছেন যে এদের উপরে অত্যন্ত অত্যাচার হচ্ছে এবং সরকার যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিচ্ছে না। এর জন্যে আমেরিকা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে রয়েছে। এবং এই প্রসঙ্গে নিয়ে তিনি আরেকটি কথা বলেছেন যে আমেরিকার এই উদ্বেগ এটা বেশ কিছুদিন ধরেই চলছে। অর্থাৎ এখানে তিনি মিন করতে চেয়েছেন দীপাবলির আগে ট্রাম্প সাহেব, তখনও আমেরিকার নির্বাচন হয়নি প্রেসিডেন্সিয়াল, সেখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে সেই অত্যাচার তিনি থাকলে এটা হতো না। এখন তো তিনি এসে গেছেন, সুতরাং বাংলাদেশের সাথে বাংলাদেশের সেই ঘটনা কিন্তু আগের মতনই রয়েছে কিংবা তার থেকেও বেড়ে গেছে। এই পরিস্থিতিতে তুলসী গ্যাবার্ড বলেছেন যে আমেরিকার শাসক, আমেরিকার যে প্রশাসন, সে ব্যাপারগুলো নিয়ে তাদের মধ্যে কথা বলছে বাংলাদেশের সরকারের সঙ্গে, এই অবধি বলেছেন। কিন্তু এইটা নিয়ে বাংলাদেশ প্রচণ্ডভাবে রেগে গেছে, প্রচণ্ডভাবে। এবং বাংলাদেশের সরকার, আমি সাধারণ মানুষের কথা বলছি, যত না তার থেকে বেশি বলছি সরকারের কাছে ইউনূস সরকারের প্রশাসন তুলসী গ্যাবার্ডের এই কথার বিরুদ্ধে তারা একবারে অফিসিয়ালি তারা এর প্রতিবাদ জানিয়েছে। এবং প্রতিবাদের ভাষাটা কি? ভাষাটা খুব কড়া ভাষায় বলেছেন এবং বলেছেন
যা বলেছেন তুলসী গ্যাবার্ড সব মিথ্যে কথা। তুলসী গ্যাবার্ড কিছু মিথ্যে কথা বলে গেছেন। তার যদি কিছু জানার দরকার হতো তাহলে তিনি বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে তারপরে কথাগুলো বলতে পারতেন, সেইটা ভালো ছিল। এবং এই যে বলেছেন এই কথাগুলো, এগুলোতে একটাই জিনিসের ভেতর থেকে বেরিয়ে আসে, সেটা হচ্ছে তুলসী গ্যাবার্ড না জেনে বলেছেন, মানে মিথ্যে কথা বলেছেন, এগুলো ঠিক নয়, এইটা বলেছেন। আর এই যে বাংলাদেশের প্রতিক্রিয়াটা, সেটা জানার পর আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট তারা কি প্রতিক্রিয়া দিয়েছে সে কথাও আজকে কিছুক্ষণ আগে যে ভিডিও একটি দিয়েছি সেখানেও সেটি বলেছি। তারা পরিষ্কার বলেছেন তুলসী গ্যাবার্ডের কাছে যদি কোনো রকম রং মিস ইনফরমেশন থাকে, তার কাছে যদি ঠিক ইনফরমেশন না থাকে, তো সেটার ব্যাপারে বাংলাদেশ আমেরিকার সাথে প্রশাসনের সাথে কথা বলতে পারত, তাদের পররাষ্ট্র বিভাগের সাথে, বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তারা এই বিষয়টা তুলতে পারত। কিন্তু তা না তুলে যেভাবে তুলসী গ্যাবার্ডকে মিথ্যে কথা বলা হয়েছে, মিথ্যাবাদী বলা হয়েছে, সেই মিথ্যাবাদী বলাটা সেটি শুধু তুলসী গ্যাবার্ডের গায়ে লাগে না, সেটা লাগে স্বয়ং ট্রাম্প সাহেবের গায়েও। কারণ ট্রাম্প সাহেব তথা আমেরিকান প্রশাসনের পুরো তাদের বিশ্বাস এবং তাদের স্পষ্ট ধারণা এবং জোরালো ধারণা, যেটা তারা যে বিশ্বাসটা করে, সেটা হচ্ছে বাংলাদেশে এখন উগ্রপন্থী এবং ইসলামী সন্ত্রাসবাদীদের শাসন চলছে এবং হিন্দু সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা তাদের অত্যাচারের শিকার, এখানে মানবাধিকারও নেই, এইটাই হচ্ছে ব্যাপার। তো এইটা বলার পরে ওই যে বললাম যে আমাদের ইউনূস সাহেব তো খুব বারফাট্টাই, মানে খুব একটা এর ব্যাপার দেখিয়েছিলেন, কত দম আছে তার। এবং যেদিন মজার কথা হচ্ছে, যেদিন তিনি বলেন এই সমালোচনাটা তুলসী গ্যাবার্ড যেদিন বলেন, এবং তুলসী গ্যাবার্ড বলার পরে আবার বাংলাদেশের প্রশাসন তার যে বিরোধিতা করে, মানে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর, সেই বিরোধিতার সঙ্গে সঙ্গে তিনি সাংবাদিকদেরকে আবার আমাদের মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে আমিও ছোট মাঠের প্লেয়ার নই, আমিও বড় মাঠের প্লেয়ার। বড় মাঠের প্লেয়ার বলতে তিনি বুঝেছেন যে সহজে হার মানবার কিংবা ভয় পাওয়ার মানুষ তিনি নন, এইটাই, মানে তারও হাতে পায়ে অনেক কাজ আছে। আচ্ছা, আমরা বড় মাঠের প্লেয়ার ছোট মাঠের প্লেয়ার, আমরা ওটা না একটু দূরে সরিয়ে রাখছি, আগে বলি বড় প্লেয়ার আর ছোট প্লেয়ার। উনি বলতে গিয়েছিলেন যে উনি অনেক বড় প্লেয়ার, ওনার মাঠটা বড়, এইটাই বলতে চেয়েছিলেন। আচ্ছা, বড় প্লেয়ার মানে আমরা ফুটবলের দিকেই ধরি না কেন, ফুটবলের দিকে ওই যে মেসি আছেন, ম্যারাডোনা আছেন, ছিলেন, তার আগে তো পেলে, তিনি তো নমস্য ব্যক্তি, এরা ছিলেন, এখন আছেন আবার রোনাল্ডো আছেন পর্তুগালের। তো এই যে এরা আছেন, এদেরকে বলা হচ্ছে অল টাইম গ্রেটসের মধ্যে এরা আছেন। অল টাইমস গ্রেটসের মধ্যে আরও অনেকে আছেন, কিন্তু আমি এদের নামগুলো করলাম, আপাতত সব নাম তো করা যায় না। তো প্রশ্নটা হলো, এই যে অল টাইম গ্রেটসরা, তারা কি কোনোদিন বলেছেন যে আমি বড় মাঠের প্লেয়ার? বলেননি। বলেছেন আমাদের ইউনূস সাহেব। তিনি বড় মাঠের প্লেয়ার, অনেক পুরস্কার পেয়েছেন, তো লবিং ফার্মটা তার ধরা রয়েছে একেবারে, কারণ তিনি বড় ব্যবসাদার। তো তিনি এসবগুলো ধরে রেখে দিয়ে বড় মাঠের প্লেয়ার বলে নিজেকে খুব জাহির করেন। কিন্তু আদৌ যে তিনি বড় মাঠের প্লেয়ার নন, তার হাওয়া যে খুব কম আছে, এবং সে হাওয়াটা বেরিয়ে গেলে তিনি যে একবারে চুপসে যান, সেটার বলার জন্যেই এই ভিডিওটা করছি। তার প্রমাণ কিন্তু পাওয়া গেছে, কয়েকটা ব্যাপারে পাওয়া গেছে। তিনি একটা জিনিস পরিষ্কার হয়েছে এখন, ওই যে সেদিন তুলসী গ্যাবার্ড বললেন যে আমেরিকার প্রশাসন এই ব্যাপারগুলো নিয়ে, মানে যে অভিযোগগুলো নিয়ে তিনি বলেছেন সেদিন কথা বলেছেন, এই ব্যাপারগুলো নিয়ে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলছি, তিনি বলে গেছেন। এইবার এখন জানা যাচ্ছে যে সেই কথাগুলো এরা গুরুত্ব দেয়নি বাংলাদেশের,
এই অপগণ্ড সরকার যেটা রয়েছে এরা গুরুত্ব দেয়নি। কারণ হচ্ছে তখন রাষ্ট্রসংঘের মহাসচিব সেখানে বেড়াতে এসেছিলেন। মানে আমি বেড়াতে আসেই বলবো, কাজ ফাজ কিছু নেই। রাষ্ট্রসংঘ হচ্ছে একটা সাদা হাতি। এই সাদা হাতি এটা পোষাটা হচ্ছে শুধু খরচ সাপেক্ষ। আর ওই যে বলে না, মরা হাতি লাখ টাকা, হাতি মরলে কেউ লাখ টাকা দেয় না, ওটা এমনি কথার কথা। তো যাই হোক, সেই যে তখন রাষ্ট্রীয় আমাদের যে জাতিসংঘে রাষ্ট্রসংঘে মহাসচিবকে নিয়ে ব্যস্ত ছিলেন ইউনূস সাহেব, এই ব্যস্ত, এবং সমস্ত বাংলাদেশ তার প্রশাসনিক ব্যস্ত ছিল। কোথায় নিয়ে যাবেন, তাকে দিয়ে রোজা করাবেন, 1 লাখ লোকের সামনে তিনি ইফতার করবেন, হ্যাঁ, এইসব তখন হিসেব চলছিল। ফলে এগুলোকে নজর তিনি দেননি। তা তুলসী গাবার্ড যখন এই দিল্লিতে বসে এই কথাগুলো বললেন, সমালোচনা করলেন, তখনই এই ইউনূস সরকার কথা সেদিন একটা কড়া প্রতিক্রিয়া দিয়েছিল বটে। তবে ওই যে এখন আবার কি বলছে জানেন, যে ইউনূস নাকি নিজে ওই প্রতিক্রিয়া দেননি তিনি। এটা নাকি তার ওই সবজান্তা একজন প্রেস সচিব আছেন শফিকুল আলম, তিনি তো বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। তো উনিও তাই, উনি আবার অনেক কিছুই ইউনূস যা বলেন উনি আবার তার থেকে আলাদা কিছু বলেন। তো উনি নাকি ইউনূসের সাথে, আর ইউনূসেরও তার উপরে এত বিশ্বাস যে শফিকুল আলম নাকি নিজে ওই কর্মটি করেছিলেন। ওই যে আমেরিকার আমাদের তুলসী গাবার্ড যে কথা বলেছিলেন তার প্রতিক্রিয়া হিসেবে ওইটা তিনি দিয়েছিলেন, সেটা নাকি তার নিজের মতো করে। যাই হোক, এই প্রতিক্রিয়ার আবার পাল্টা প্রতিক্রিয়া, কারণ সেটাও সঙ্গে সঙ্গে চলে গেছে ঢাকার মার্কিন দূতাবাস থেকে আমেরিকায়, সেখানে তাদের কাছে চলে গেছে, পররাষ্ট্র বিভাগে চলে গেছে। এবং সেইটা পাওয়ার পর আবার আমেরিকার পররাষ্ট্র দপ্তর তার একটা পাল্টা প্রতিক্রিয়া দেয়, যার কথা একটু আগেই বলেছি। তারা বলেছে পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের কেন আমাদের সাথে ব্যাপারটা নিয়ে কথা না বলে মিথ্যেবাদী বলে প্রতিপন্ন করলো আমাদের ন্যাশনাল সিকিউরিটি, যেই ন্যাশনাল ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সকে, এটা তারা বলেছেন। তো এখন এইটা যখনই ওই প্রতিক্রিয়াটা পেয়েছে, আমেরিকার প্রতিক্রিয়ার সাথে সাথে মানে আমাদের ইউনূস সাহেব চুপসে গিয়েছেন। আর চুপসে গিয়ে তিনি কি করেছেন তার 2-1টা কথা এইবার বলি। আমেরিকার মূল যে আপত্তির জায়গা অনেকগুলো থাকলেও তুলসী গাবার্ডের কথার থেকে বেরিয়ে এসছে আমেরিকার আপত্তির 2টো মূল জায়গা। একটা হচ্ছে কি, জঙ্গি এবং মৌলবাদীদের, ওই যারা খিলাফত নিয়ে খুব হইচই করছে, তাদেরকে তো একেবারে ছেড়ে দিয়ে রেখে দিয়েছিলেন আমাদের ইউনূস সাহেবের প্রশাসন, ছেড়ে দেওয়া ছিল তাদের। এখন যেটা এই আমেরিকা চাপ বলেছিল, তুলসী গাবার্ডও বলেছিল, ওরা একেবারে ফ্রিলি মুভ করছে, ফ্রিলি তাদের কাজকর্ম করছে। এই কথাটা বলার একটাই অর্থ হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে তুলসী গাবার্ড সেটা হচ্ছে বলেছেন। এটা হচ্ছে পরোক্ষভাবে বলেছেন, বুঝিয়ে দিয়েছেন এদের এই ফ্রি রান যেন এরা না করতে পারে। এখন এই চাপে পড়ে ইউনূস সরকার তারা করেছে কি, খবর পাওয়া যাচ্ছে খুব বিশ্বস্ত সূত্র থেকে খবর বেরিয়ে এসছে। আমিও একজন আমেরিকা প্রবাসী, একজন আমেরিকান বা বাংলাদেশি সাংবাদিক মহাশয়, তার কাছ থেকে পাওয়া কিছু খবর, সেটা আমি এখানটায় আমিও পেয়েছি কিছু খবর। এবং এর সাথে বাংলাদেশে আমাদের যারা রয়েছেন, আমাদের পরিচিত যারা আছেন, তাদের কাছ থেকেও একটা খবর পেয়েছি। খবরটা কিন্তু ইউনূস সরকার এই কাজটা করছে এটা ভাবলে যেন মনে হয় আমাদেরই ভূত দেখার মতো চমকে উঠতে হয়। কারণ এই যে মৌলবাদী সরকার, যে পাকিস্তানের পেটোয়া ইউনূস সরকার হয়ে গেছেন, এই মৌলবাদীদেরকে তাদেরকে মদত দিয়ে বাঁচিয়ে রাখতে মদত দিয়ে তিনি রেখে দিয়েছেন। এই ইউনূস সরকার এখন ফাসাদে পড়ে, ওই যে বললাম না হাওয়া বেরিয়ে গেছে, ফ্যাসাদে পড়ে তিনি 103 জন মৌলবাদী, মানে এইসব ইসলামী উগ্রপন্থী এদের 103 জনের একটা লিস্ট তৈরি করেছে, তালিকা, মৌলবাদীদের তালিকা। সেই তালিকায়
মানে এমনকি জামাতের যিনি সর্বোচ্চ নেতা তার নামও তার মধ্যে রয়েছে, জামাতের রেহমানি সাহেবের নাম তার মধ্যে রয়েছে। আরও আশ্চর্য কথা, এটা ছাড়াও ওখানে এখন যে অজস্র এই যে উগ্রপন্থীরা ওখানে ঘুরে বেড়াচ্ছে, উগ্রপন্থী সন্ত্রাসবাদীরা এবং ধর্মীয় মৌলবাদীরা যে ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে বেশ বড় সড়ো কিছু নামও ওই 103 জনের তালিকা আছে। এখানেই শেষ নয়, ওই 103 জনের তালিকার মধ্যে রয়েছে আমাদের ইউনূস সাহেবের আগে যিনি ছিলেন বিশেষ উপদেষ্টা এবং নাহিদ ইসলাম চলে যাওয়ার পর যিনি এখন তথ্য উপদেষ্টা হয়েছেন এবং যিনি হচ্ছেন হিজবুত তাহরিরের তাদেরই একজন বড় নেতা, বর্ণচোরা নেতা যদিও, তার নামও রয়েছে মাহফুজ আলম। মাহফুজ আলম ছাড়া এর মধ্যে নাম রয়েছে সার্জিসের, হাসনাতের, এবং খবর পাওয়া যাচ্ছে যে কোনো মুহূর্তে এদেরকে ধরা হতে পারে। এবং এই ধরা হতে পারে বলে রেহমানি সাহেব পালিয়ে গেছেন এটা আমার মনে হয় সে খবর নেই। তবে ওই হাসনাত, সার্জিস এবং ওই যে মাহফুজ, এরা কিন্তু অনেকটা গা ঢাকা দিয়েছে। শোনা যাচ্ছে রাত্রে এরা বাড়িতে থাকে না, অন্য কোথায় থাকে কেউ জানে না, লুকিয়ে থাকে, যে কোনো মুহূর্তে পুলিশ এদেরকে ধরতে পারে। এইবার প্রশ্নটা আসছে যে এদেরকে, হ্যাঁ, এর মধ্যে আবার ওই যে ওই গণজাগরণ মঞ্চের বাইরে তাদেরকে আটকাবার জন্য ওই যে ইনকিলাব মঞ্চ বলে একটা রয়েছে না, সেই ইনকিলাব মঞ্চের কয়েকজন, তারাও তো হচ্ছে অরিজিনালি এখন তারা হচ্ছে সব ওই মৌলবাদীদের, ইসলামী মৌলবাদীদের দলে, তো তাদের নামও রয়েছে ওই 103 জনের তালিকায়। তো 103 জনের তালিকার নাম তো আমি মাত্র কয়েকটি বললাম, আরও তো বহু রয়েছে। কিন্তু কেন এত বড় ব্যবস্থা নিচ্ছে ইউনূস সরকার? তার কারণ হচ্ছে আমেরিকার কাছে এই বার্তা দেয়া যে দেখো, আমরা এই মৌলবাদীদের যারা খিলাফত প্রতিষ্ঠা করতে চায়, জামাত নেতা যারা দেশে ধর্মীয় উগ্রপন্থার জন্ম দিয়েছে, আমরা এদেরকে গ্রেপ্তার করছি। আর গ্রেপ্তার করার মধ্যে দিয়ে এই বার্তা, হুজুর মাফ করে দেন, এবারের মতো আপনারা যা বলবেন তাই মানব। এতে কি তিনি সাকসেসফুল হবেন? আমাদের ইউনূস সরকার, ইউনূস মিয়া, তিনি কি সাকসেসফুল হবেন যে এইভাবে এদেরকে ছেড়ে দিয়ে এদের সাথে এরকম দেখালে আমেরিকা আমাকে মনে করবে আমি গণতান্ত্রিক মানুষ? একদমই নয়, একদমই নয়, মিলিয়ে নেবেন। 26শে মার্চ এমনও কথা হচ্ছে যে 26শে মার্চ ওই যে ইউনূস সাহেবের চীন যাওয়ার কথা চলছে না, এখন ট্রাম্প সাহেবের রাগ দেখে ইউনূস সাহেব চীন যাওয়ার যাত্রা বাতিল করে দিতে পারেন বলে জোর খবর চলছে। দেখা যাবে 26শে মার্চ। কিন্তু 26শে মার্চ চীন না হয়ে গেলেন না, কিন্তু তার এই যেটা প্রধান উপদেষ্টা হয়ে বসে রয়েছেন সেই জায়গা থেকে কি উনি পাকা হচ্ছেন? একদমই নয়, পাকা হচ্ছেন না। যা রয়েছে প্ল্যান তাই হবে, তাকে চলে যেতে হবে।